শুরু করবেন। শুরু করে দেই। হ্যাঁ, জি স্যার। এই চ্যাপ্টারে এই প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট, বড় প্রশ্নের জন্য তোমাদের এইবার এটা আসার সম্ভাবনা খুব বেশি। ওকে, এই প্রশ্নটা আসার জি স্যার। সম্ভাবনা খুব বেশি তোমাদের জন্য। ওকে, তাহলে জি দেখো স্যার। প্রশ্নটা খেয়াল করো। এইচ উচ্চতা বিশিষ্ট এবং 2 আলফা কোণ বিশিষ্ট একটি কঠিন সমসত্ব কোণক এর শীর্ষকোণের মধ্য দিয়ে যাওয়া অনুভূমিক কক্ষের, এখন দেখো আমার কাছে একটা কোণক আছে যার উচ্চতা হচ্ছে পুরোটা এইচ, মনে করো এখান থেকে এতটুকু হচ্ছে এইচ, এইচ উচ্চতা। তাহলে ধরো আমি এটার নাম দিলাম এ, তারপরে এই জায়গাটায় নাম দিলাম বি, আর এই জায়গাটায় নাম দিলাম সি। এ বি সি হচ্ছে একটি কোণক। এ এন হচ্ছে তার উচ্চতা। এ এনটা কি? এ এন হচ্ছে তার উচ্চতা, যার নাম আমরা দিলাম এইচ। ওকে, এবং শীর্ষকোণ, শীর্ষকোণ মানে এই যে কোণকের শীর্ষকোণটা, এটা হচ্ছে 2 আলফা। তাহলে প্রতিটা কত হবে? প্রতিটা কোণ হবে আলফা। প্রতিটা কোণ হবে কত? আলফা। তাহলে আমরা বি এ সি কোণ সমান কত দিব? 2 আলফা। তাহলে বি এ টুয়েলভ। কোণ, তারপরে সি এ এন কোণ সমান আলফা দিতে পারি। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো? ক্লিয়ার? ওকে, জি স্যার। জি। এখন এই যে শীর্ষ বিন্দুতে দেখো, শীর্ষ বিন্দু কোণের মধ্য দিয়ে যাওয়া অনুভূমিক অক্ষ, তাহলে শীর্ষ বিন্দুকে এ, এর অনুভূমিক, এই বিন্দু দিয়ে যাওয়া অনুভূমিক রেখা, এই রেখার নাম দিলাম এ কিউ। এই রেখার সাপেক্ষে তার মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছি, তার সমতুল সরল দৈর্ঘ্যের দৈর্ঘ্য বের করতে বলছি। তাইলে প্রথমে আমি কি করব? সমতুল সরল দোলকের দৈর্ঘ্য বের করার সূত্র কি জানা আছে? সমতুল সরল দোলকের দৈর্ঘ্য বের করার সূত্র, সমতুল সরল দোলকের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে এল সমান কে স্কোয়ার বাই এইচ। ওকে, বোঝা গেছে? জি স্যার। এটা এটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এটা অ্যাপ্লাই করতে যাই, এটা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার কে এর মান লাগবে। কেটা কে? কে হচ্ছে চক্র গতির ব্যাসার্ধ। কেটা কি? চক্রগতির ব্যাসার্ধ, এটা মান লাগবে। আর চক্রগতির ব্যাসার্ধ কখন পাই? এম কে স্কোয়ার, আই সমান এম কে স্কোয়ার, এই সূত্রটা থেকে পাই। আই হচ্ছে কি? মোমেন্ট অফ ইনার্শিয়া। কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করি, তাহলে সেখান থেকে আমি চক্রগতির ব্যাসার্ধ পাবো। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের। তো মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য কি লাগবে? প্রথমে সমগ্র বস্তু ভর জানা থাকতে হবে। তাহলে আমি ধরলাম যে, মনে করি কোণকের ভর হচ্ছে এম, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। এই যে কোণকটা, যে কোণক সাধারণত কি হয়, ভূমিতে একটা সমবৃত্ত ভূমি তৈরি করে, সমবৃত্ত তৈরি করে নিচে। এই বৃত্তের ব্যাসার্ধ জি স্যার। হচ্ছে আর। তাহলে এনসি এর মান কত হবে? এনসি সমান কত হবে? আর হবে। আমার কথা বোঝা গেছে? এনসি সমান আর, আর এন আর সমান হবে। এইচ, এন সমান এইচ। এখন মনে করো আমি এই এই বাহুটা পুরাটা আমার জানা আছে। এই বাহু হচ্ছে এইচ, এনসি হচ্ছে আমার হচ্ছে আর। তাহলে আলফা কোণের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ট্যান আলফা সমান কত হবে? লম্ব বাই ভূমি আসবে। লম্ব কত? লম্ব হচ্ছে সিএন, ভূমি হচ্ছে কত? এন। এটা ক্লিয়ার কিনা আমাকে বল? এটা ক্লিয়ার কিনা আমাকে বল? জি স্যার। তাহলে এখান থেকে আমরা কি কি মান পেতে পারি? সি এন সমান কত পেতে পারি? এ এন টেন আলফা। তার মানে কি? এন মানে কত? আলফা। এন মানে হচ্ছে এইচ, টেন আলফা। এতটুক পাই কিনা আমাকে বলো? এতটুক পাওয়া গেছে? এ সি এন মানে কত বলো তো? আর, আর সমান কত? এইচ টেন আলফা। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো? ক্লিয়ার? জি স্যার।
স্যার। ওকে, এখন দেখো, আমাকে গুণকের ভর বের করতে বলছে। ভর, আমরা জানি যে ভর সমান আয়তন গুণ ঘনত্ব। জানা আছে ভর সমান আয়তন গুণ ঘনত্ব, এটা কি জানা আছে? জি স্যার। জি স্যার। ওকে, আয়তন মানে কত? গুণকের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ র লিখতে পারি। গুণকের আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইট। এম সমান কত হবে? 1/3 পাই। আর মানে কত? আর মানে হচ্ছে এইচ টেন আলফা এর হোল স্কোয়ার গুণ এইচ। তার মানে কত হবে? এম ইকুয়াল টু কত? 1/3 পাই এইচ স্কোয়ার টেন স্কোয়ার আলফা, সাথে রো গুণ আকারে থাকবে। তাহলে এটা আমাদের ক্লিয়ার কিনা আমাকে বল। ফর কিভাবে বের করলাম সেটা ক্লিয়ার কিনা আমাকে বল। ক্লিয়ার কি? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমি এই যে কোণকের শীর্ষ থেকে, এই শীর্ষ থেকে এক্স দূরত্বে আমি ছোট্ট একটা অংশ নিব। এই ছোট্ট একটা অংশ নিলাম, এই ছোট্ট একটা অংশ নিলাম, ছোট্ট একটা অংশ নিচ্ছি যার পুরুত্ব হচ্ছে ডিএক্স, ডেল এক্স, যার পুরুত্ব হচ্ছে ডেল এক্স। ওকে, তাহলে এই যে ছোট্ট অংশটার ব্যাসার্ধ, এই জায়গায় ব্যাসার্ধ, ঠিক আছে? এই ব্যাসার্ধটা কত হবে? এই ব্যাসার্ধটার নাম দিলাম ধরো এম এল এম। এই ব্যাসার্ধের নাম দিলাম এল এম। তাহলে আমি এখান থেকে দেখো, আমি এ এম সমান এক্স বলতে পারি। এম সমান এক্স বলতে পারি নাকি পারি না? কারণ এ বিন্দু থেকে এক্স দূরত্বে এম পর্যন্ত এই দূরত্বের নাম দিলাম হচ্ছে এক্স। ওকে, তাহলে আমি এই ত্রিভুজের জন্য, আমি এই ত্রিভুজটার জন্য এখান থেকে শুরু করে এ এম এল একটা সমকোণী ত্রিভুজ হবে নাকি হবে না? জি স্যার। এটা একটা সমকোণী ত্রিভুজ হবে কিনা? জি এ স্যার। এম এন এল। এল, এই কোণটা হচ্ছে আলফা নাকি? এম হচ্ছে এক্স, আমি এম এল বের করতে চাই। আমি কি বের করতে চাই? এম এল বের করতে এম চাই। এল। সব সময় মনে রাখতে হবে, যা বের করতে চাচ্ছি, যা বের করতে যাচ্ছি, এটা এল এন দিছে, এল এম হবে এটা। যা বের করতে চাচ্ছি তাকে সব সময় উপরে রাখবো, তাহলে আমি এল এম কে উপরে রাখবো। এই ত্রিভুজে এল এম বের করতে চাই, এল এম কে উপরে রাখতেছি। এই ত্রিভুজে কার মান দেওয়া আছে? এ এম এর মান দেওয়া আছে। তাহলে এখন চিন্তা করো, এল এমটা কি? এল এমটা হচ্ছে লম্ব, এমটা কি? ভূমি। কারণ এই কোণটাকে যদি আলফা ধরি, সংলগ্ন এই যে ভূমি সংলগ্ন কোণ সংলগ্ন যে বাহু, অতিভুজ ব্যতীত যে বাহু থাকবে তাকে ভূমি হিসেবে বিবেচনা করা হবে। তাহলে লম্ব জি বাই ভূমি সমান কত? টেন আলফা লেখা যাবে। জি তাহলে স্যার। এম সমান কত? এম টেন আলফা। এম মানে কত? এক্স টেন আলফা। তাহলে এল এন সমান এক্স টেন আলফা। এই অংশটুকু আমাদের জন্য ক্লিয়ার কিনা বলো। জি স্যার। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমি চাচ্ছি যে এই আমার কাছে এই যে ছোট যে অংশটা আছে তার ভর বের করে। এই যে ছোট অংশটা, ছোট্ট যে ডিস্ক নিয়েছি, এই যে এখানে কি লিখেছি? বৃত্তাকার ডিস্ক বিবেচনা করি। এখন আমি এই ডিস্কের ভর বের করতে চাই। ওকে, এখন বলো, ডিস্ক কয় মাত্রিক? ডিস্কের মাত্রা কত? ওয়ান ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, অর থ্রি ডাইমেনশন, কোনটা? থ্রি ডাইমেনশন। হচ্ছে টু ডাইমেনশন, মনে থাকে যেন। ডিস্ক কথাটা লেখা ও থাকলে, স্যার। ওই যে সিডি, সিডি ডিস্ক, ডিভিডি ডিস্ক দেখছো না? জি স্যার, জি এই এগুলা যে। সব হচ্ছে সবগুলা টু ডাইমেনশন। ওকে, জি। তাহলে আমি যদি তার ভর বের করতে চাই, আমি ভরের জন্য সূত্র অ্যাপ্লাই করি কি? দেখো, আমি সাধারণত ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, যখন থ্রি ডাইমেনশন হবে তখন ভর অ্যাপ্লাই করি আয়তন গুণ ঘনত্ব দিয়ে।
যখন 2 ডাইমেনশন হবে তখন ভর অ্যাপ্লাই করব ক্ষেত্রফল গুণ ঘনত্ব। যখন 2 ডাইমেনশন হবে তখন ক্ষেত্রফল গুণ ঘনত্ব। ওকে। আর যখন 1 ডাইমেনশন হবে তখন ভর বের করার নিয়ম হচ্ছে জি স্যার। দৈর্ঘ্য গুণ ঘনত্ব। এই জিনিসটা মনে রাখতে হবে তোমাকে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এখন দেখ, যখন আমি উপরে আলোচনা করলাম ভর বের করলাম তখন আমি আয়তন দিয়ে কাজ করেছি, কিন্তু যখন আমি বৃত্তাকার ডিস্কের কথা বলতেছি, ডিস্ক কয় মাত্রিক? 2 মাত্রিক। 2 মাত্রিকের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করো, কারণ ভর বের করার জন্য তখন কি লাগবে? দ্বিমাত্রিকে ভর বের করার জন্য ক্ষেত্রফল গুণ ঘনত্ব। এখন বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার না? জি স্যার। তাহলে আমি কি দিব? পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত? আর স্কোয়ার মানে এক্স টেন আলফা। বুঝা গেছে? এক পাই আর স্কোয়ার। তার পুরুত্ব কত বলছি? তার পুরুত্ব খুব অল্প বলছি, যদিও আমি দ্বিমাত্রিক হিসেবে বিবেচনা করতেছি, কিন্তু তার পুরুত্বটা যেহেতু খুব অল্প, পুরুত্বটাকে আমি গুণ আকারে দিয়ে দিব। তাহলে সেটা কি হিসেবে বিবেচিত হবে? আয়তন হিসেবে বিবেচিত হবে। গুণ, তাহলে ক্ষেত্রফল গুণ পুরুত্ব, এটা কই মাত্রিক হলো? ত্রিমাত্রিকের অবস্থায় চলে আসলো। লগে ঘনত্ব গুণ দাও। এই যে, তাইলে পাই রো এক্স টেন স্কয়ার আলফা ডেল এক্স, এই কথাটা কি ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। এই কথাটা ক্লিয়ার? আচ্ছা, ওকে। জি। তাহলে এখন দেখো, আমি আমি এটাকে, এই যে ভর যেটা আছে সেটা এই আকারে আনতে চাই। কোন আকারে? 1/3 পাই রো এইচ কিউব টেন স্কোয়ার আলফা আকারে আনতে চাই। আমার কাছে আছে এইভাবে পাই রো এক্স টেন স্কোয়ার আলফা ডেল এক্স। আমি আনতে চাই কত? 1/3 পাই রো কত এক্স এইচ স্কোয়ার টেন স্কোয়ার আলফা, এরকম আনতে চাই। তাহলে 1/3 আমার নাই, 1/3 আমি এখানে গুণ দিলাম, এখানে 3 গুণ দিলাম। আমার কথা বুঝেছো না বুঝো নাই? আমার আনতে হবে এটা 1/3 পাই পাই রো এইচ কিউব। আমি প্রথমে এই পুরাটা লিখলাম, 1/3 পাই রো এইচ কিউব টেন স্কোয়ার আলফা। এখন এটার সাথে তুলনা করো, কি কি নাই? 3 নাই, 3 উপরে বসাচ্ছি। এখানে কি এইচ আছে? এই রাশিটাই কি এইচ আছে? কিন্তু আমি তো লিখেছি না। এইচ কিউব, তাহলে এইচ কিউব নিচে বসবে। আমার কথা বুঝেছো? টেন স্কোয়ার জি। আলফা, টেন স্কোয়ার আলফা বসালাম, এক্স স্কোয়ার এই পাশে চলে যাবে, ডেল এক্স চলে যাবে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। স্যার। এই জায়গাটার নাম আমি কি দিব? এই রাশিটার নাম কি দিব? এম। তাহলে পরের লাইনে আমি এই পুরাটার বদলে নাম দিলাম এম। এই থ্রি আসে, থ্রি বসালাম, নিচে এক্স কিউব দিলাম, এক্স স্কোয়ার ডেল এক্স দিলাম। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। ডিস্কের ভর বের করার কিটা দেখো ক্লিয়ার কিনা। জি স্যার। ওকে। এখন ডিস্কের ব্যাসার্ধ কত ছিল? এলএম ছিল না ডিস্কের ব্যাসার্ধ? এই যে বের করছিলাম এলএম। এখন ডিস্কের ব্যাসার্ধের সাপেক্ষে তার কি বের করতে হবে? মুমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। মুমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য কি, আমরা যখন চ্যাপ্টার 5-এ পড়ছি ডিস্কের সাপেক্ষে যখন বের করব তখন কি কি ছিল? আমাকে ছিল হাফ আর বাই টু স্কোয়ার, ভর গুণ দূরত্বের স্কোয়ার। দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক ডিস্কের জন্য। তাহলে আমার ভর কত? ভর হচ্ছে 3m/h³ এক্স স্কোয়ার ডেল এক্স, এটা দিলাম গুণ আমার ব্যাসার্ধ কত? এক্স টেন আলফা বাই টু হোল স্কোয়ার। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে। এটাকে সরল করলে আমরা এই রাশিটা পাই। 3m দিলাম, 2 এর পাওয়ার স্কোয়ার তাহলে 4 দিব, 3m/4 h³ দিব, এক্স 4 হবে, টেন স্কোয়ার ডেল এক্স হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এ কিউ রেখার সাপেক্ষে মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করা। এ কিউ রেখার সাপেক্ষে, এখন এ কিউ রেখার সাপেক্ষে বের করতে হলে আমরা সমান্তরাল
অক্ষ উপপাদ্য প্রয়োগ করব। এখন আমাকে কি প্রয়োগ করব? সমান্তরাল অক্ষ উপপাদ্য কি জানা আছে নাকি বলবো? মনে করো তোমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুর ভর কেন্দ্রগামী মোমেন্ট অফ ইনার্শিয়া জানা আছে। ভর কেন্দ্রগামী মোমেন্ট অফ ইনার্শিয়া যাকে আমরা আই জি দিয়ে নিলাম, এবং তুমি এই রেখার সমান্তরাল এই রেখার সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাও। তুমি পি কিউ ধরো এই অক্ষের সাপেক্ষে বের করতে চাও, তাহলে এখান থেকে ভর কেন্দ্রের দূরত্বকে মনে করো এইচ, এবং সমগ্র বস্তুর ভর মনে করো এম। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া সমান এম এইচ স্কোয়ার প্লাস আইজি। অর্থাৎ সমান্তরাল অক্ষ উপপাদ্য বলতেছে যে ভর কেন্দ্রের সাথে সমান্তরাল অক্ষের দূরত্ব এবং ভরের গুণফলের বর্গ এবং ভর কেন্দ্রগামী জড়তার ভ্রামকের যোগফল দ্বারা সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করা হয়। ওকে, এটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা কি লিখবো? এই যে দেখো, এ কিউ রেখার সাপেক্ষে জাইদ্র ভ্রামক এ কিউ এর সমান্তরাল এম এল রেখার সাপেক্ষে জাইদ্র ভ্রামক এবং এ কিউ রেখার ভর কেন্দ্রের সাপেক্ষে জাইদ্র ভ্রামক। তাহলে দুইটা জাইদ্র ভ্রামক হবে। একটা কি হবে? একটা হচ্ছে এ কিউ এর সমান্তরালের সাপেক্ষে, আর একটা হচ্ছে এ কিউ এর ভর কেন্দ্রের সাপেক্ষে। এই যে এই সূত্রটা, এটা এটা ভর কেন্দ্রের জন্য আর সমান্তরালের জন্য, এটা এই দুইটা যোগ আকারে। তাহলে এখন খেয়াল করো, আমরা এই যে ডিক্সের যেটা পেয়েছি, ডিক্সের জন্য যেটা পেয়েছি এটা কি? এই জাইদ্র ভ্রামকটা পুরোটা লিখবো, প্লাস উপরের ডিক্সের ভরের জন্য জাইদ্র ভ্রামকটা আবার দিব। দূরত্ব কত? সমান্তরাল অক্ষের জন্য এখান থেকে এটার দূরত্ব কত, এখান থেকে এটার দূরত্ব কত, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে এক্স। তাহলে আমি এই অক্ষের সাপেক্ষে জাইদ্র ভ্রামক প্রথমে বের করলাম, সেটা লিখলাম এইটা 3m/4 h³ x⁴ tan স্কয়ার আলফা ডেল এক্স। এরপরে তার সাপেক্ষে জাইদ্র ভ্রামক লেখার জন্য এই হচ্ছে ভর, আর দূরত্ব হচ্ছে কত? দূরত্ব হচ্ছে এক্স স্কোয়ার। আমার জাইদ্র ভ্রামক বের করার নিয়ম কি? ভর গুণ লম্ব দূরত্বের বর্গ না? এটা অ্যাপ্লাই করব। এতটুকু কি ক্লিয়ার? এখন এই দুইটা থেকে তুমি লসাগু নাও। লসাগু যদি নাও তাহলে কারা কারা কমন যাবে? 3m কমন যাবে, 4h³ কমন নিবে, টেন স্কোয়ার আলফা কমন নিব, সরি x⁴ কমন নিব, ডেল এক্স কমন নিব। তাহলে কত থাকবে? টেন স্কোয়ার আলফা প্লাস 4 আর x⁴ ডেল এক্স। এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন সমগ্র বস্তুর যদি জাইদ্র ভ্রামক নিতে হয় তাহলে ইন্টিগ্রেশন দিব, ইন্টিগ্রেশন ডেল এক্স, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে এইটার ইন্টিগ্রেশন আসবে। বুঝেছি? জি স্যার। বুঝেছি। এখন স্যার এক্স জি ফোর স্যার এর x⁴ এর ইন্টিগ্রেশন কত? x⁴ এর ইন্টিগ্রেশন হচ্ছে, সরি এখানে 5 হবে, সরি মাই মিস্টেক। এখানে x⁴ এর ইন্টিগ্রেশন করলে এখানে 5 হবে, এখানে 5 হবে, এটা একটু কারেকশন করে জি নিব। স্যার। বুঝছো? 5 হবে। জি স্যার। মান বসাবো, তাহলে h⁵ আসবে। এখানকার h3 এর সাথে 5 কাটা গেলে h² থাকবে, থাকবে। আর আমরা জি স্যার। ভ্রামক লিখতেছি, ভ্রামকের মান কত? আই, আই সমান আমরা কত জানি? m² সেজন্য এখানে m² বসালাম। এম এম কাটা যাবে, কে² এর মান পাওয়া গেল। বুঝা গেছে? এখন স্যার। এ বিন্দু থেকে কোণকের ভারকেন্দ্রের দূরত্ব হচ্ছে 3h/4। আমার সমতুল সরলদৈর্ঘ্যের দৈর্ঘ্য কি ছিল? চক্রগতির ব্যাসার্ধের বর্গ গুণ দূরত্ব। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি মান বের করছি। ওকে, জি স্যার। এই অঙ্কটা এনি হাউ প্র্যাকটিস করবা, এনি হাউ প্র্যাকটিস করবা, এটা আসবে তোমাদের জন্য, এটা আসবে। ওকে। জি স্যার জি স্যার। ওকে, এখন দেখো পরের প্রশ্ন, এটা ছোট প্রশ্নের জন্য আসতে পারে। ছোট প্রশ্ন যেগুলা, একটি চাকার ভর 100 কেজি, চাকার চারদিকে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, চাকাটির উপর ক্রিয়ারত জোরের মান প্রতি মিনিটে 10 কেজি মিটার, 10 কেজি মিটার কৌণিক বেগের মান বের করো। ওকে, তাহলে আমাকে চক্রগতির ব্যাসার্ধ দেয়া আছে,
তাহলে চাকার ভর আমি লিখলাম, এটা আপাতত না লিখলেও চল। আচ্ছা, এখানে চক্রগতির ব্যাসার্ধ, এটা দরকার নেই, এগুলা থাক, এগুলা না দিবা। চক্রগতির ব্যাসার্ধ কে সমান 1 মিটার। তাহলে আমরা ভ্রামক আই সমান কত জানি? আই সমান কত জানি? এম কে স্কোয়ার জানি নাকি জানি না? জি 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 স্যার। স্যার, তাহলে আইকেল কে মুকেশ। আই সমান এম এর মান কত? 100। কে এর মান কত? চক্রগতির ব্যাসার্ধ কত? 1 নাকি? ওয়ান। তার মানে জি স্যার। জড়তার ভ্রামক হবে 100। এতটুক বুঝছি, এতটুক জি ক্লিয়ার। স্যার। এই চ্যাপ্টারে আমরা গতির সমীকরণ ক্লিয়ার পড়ছিলাম, স্যার। মনে আছে? আই ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার সমান এল পড়ছিলাম, মনে আছে কিনা? জি স্যার। এখানে মান বসাও। আই এর মান কত? 100। জি স্যার। ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার সমান এল এর মান 10। এল এর মান 10। এই যে এটা হচ্ছে কৌণিক ভরবেগ। এই যে চাকাটির উপর জোরের মান প্রতি মিনিটে এত বলছে, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, এটা হচ্ছে ক্যাপিটাল এল এর মান 10। তাহলে এটা থেকে আমি যদি কাজ করি তাহলে আমি কত পাবো? ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার সমান 1/10 হবে নাকি হবে না? আমি এটাকে ইন্টিগ্রেশন করি, জি স্যার। এটাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে দুইবার ডিফারেন্সিয়েশনকে যদি আমি একবার ইন্টিগ্রেশন করি তাহলে একবার ডেরিভেটিভ থাকবে নাকি থাকবে না? আমার কথা বুঝেছো? এটা তো দুইবার জি স্যার। ডেরিভেটিভ আছে, আমি ইন্টিগ্রেশন করলে সে একবার ডেরিভেটিভে পরিণত হবে। আর এইদিকে 1/10 ডিটি হবে। তার মানে কত? 1/10 তো বাইরে চলে যাবে, ডিটি। তার মানে কত লিখতে পারি? 1/10 ইন্টু টি প্লাস ধ্রুবক হচ্ছে সি। এতটুকু বোঝা গেছে কিনা আমাকে বল। জি স্যার। এখন আদি অবস্থায় আমি এই যে সি এর মান বের করতে চাই, তাহলে আদি অবস্থায় ডি থিটা ডিটি সমান কত? 0। আদি অবস্থায় সময় হচ্ছে 0। এই মানগুলো যদি আমি এখানে এখানে বসাই তাহলে আমি এখান থেকে সি এর মান 0 পাবো, পাবো নাকি পাবো না? তাহলে সি এর মান যদি 0 পাই তাহলে আমার সমীকরণটা থাকতেছে ডি থিটা ডিটি সমান T/10। আসবে নাকি আসবে না? T/10 জি স্যার। আসবে। জি জি স্যার, জি স্যার। আমাকে প্রশ্নে বলছে যে প্রতি মিনিটে, প্রতি মিনিটে। তাহলে সেকেন্ডে যদি বসাই তাহলে কি হবে? টি সমান 60 সেকেন্ড লেখা যাবে। 60 সেকেন্ডে যদি বের করতে চাই তাহলে এখানে কত বসাবো? টাইম কত বসাবো? টাইম হচ্ছে 60 বসাবো, নিচে 10, তাহলে কত হবে? 6। তাহলে 6, এটা কি হবে? রেডিয়ান পার সেকেন্ড হবে। কৌণিক বেগ, কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কারণ কৌণিক বেগ এখানে থিটা দেওয়া আছে, কৌণিক বেগকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি? মেকানিক্স এর ক্ষেত্রে কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করি। তাহলে ওমেগা সমান আমরা ডি থিটা ডিটি দিতে পারি, যার মান হচ্ছে 6 রেডিয়ান পার সেকেন্ড। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, জি স্যার। এটাও ছোট প্রশ্নের জন্য। হরহীন দৈর্ঘ্যের 2a দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দণ্ড হচ্ছে এবিসি। এবিসিটা হচ্ছে যার দৈর্ঘ্য হচ্ছে 2a। এ এখানে আছে মনে করো বি, আর এখানে আছে মনে করো সি। এটার দৈর্ঘ্য হচ্ছে 2ab। টু এ টু এ সমান ভরের দুটি বস্তু কণা মধ্যবিন্দু বি এবং প্রান্তবিন্দু সি তে আবদ্ধ আছে। এখন দেখো এই পুরা এ থেকে সি পর্যন্ত 2a, বি হচ্ছে তার মধ্যবিন্দু, তাইলে এ বি সমান কত হবে? এ হবে। বিসি সমান কত হবে? এ হবে। বোঝা গেছে? হবে নাকি হবে না? জি স্যার। এখন বি বিন্দুতে তুমি এম ভর এবং সি বিন্দুতে এম ভর বসাও, কারণ কি বলছে? সমান ভরের দুটি বস্তু কণা মধ্যবিন্দু বি এবং প্রান্তবিন্দু সি তে আবদ্ধ করি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। ক্লিয়ার। জি স্যার, এখন জি। খেয়াল করো, দ্বন্দ্বটা কিন্তু এই অবস্থায় নাই, দ্বন্দ্বটা প্রথমে এই অবস্থায় আছে, মানে উলম্ব অবস্থায়।
এখানে মনে করো বি, আর এখানে মনে করো সি। যখন দণ্ডটা ঘুরতে শুরু করবে তখন সে এইরকম অনুভূমিক অবস্থায় আসবে, উলম্ব থেকে অনুভূমিক অবস্থায় আসবে। যখন যত স্পিডে ঘুরবে সে এই জায়গাটায় এসে এরকম ঘুরতে থাকবে। এই দণ্ডটা মানে এইভাবে ঘুরে ঘুরে চলতে থাকবে। আমার কথা বোঝা গেছে? স্বাভাবিক অবস্থায় সে এখানে থাকবে। ওকে। যেহেতু যখন সে ঘুরতেছে তখন অনুভূমিক অবস্থান হতে ঘোরা শুরু করবে, ওর অনুভূমিক অবস্থা থেকে সে ঘোরা শুরু করে সে উলম্ব অবস্থান যখন পৌঁছে তখন তার বেগ হবে এত। এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে বি সি বিন্দুতে এম ভরের বস্তুর বেগ যথাক্রমে V1, এটার বেগ দিলাম V1, এটার বেগ দিলাম V2। এরা অনুভূমিক অবস্থায় আছে এবং ওমেগা কৌণিক বেগ। এখন ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ভি হচ্ছে কোন ধরনের বেগ বলতো? ভি হচ্ছে রৈখিক বেগ। তাহলে V1, দেখো, V1 এবং V2 এই দুইটাকে আমরা রৈখিক বেগ হিসেবে বিবেচনা করব। ওকে। এবং এই দুইটা পুরা দণ্ডের কৌণিক বেগ হচ্ছে ওমেগা। এখন রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা কি জানা আছে তোমাদের? এটা হচ্ছে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। জি স্যার। এটা কি জানা আছে? জানা জি না স্যার। থাকলে জেনে রাখো। এটা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, ভি ইকুয়াল টু ওমেগা আর। ওমেগা আর। তাহলে তাহলে এই বি বিন্দুতে যে বেগ V1 আছে তার জন্য সূত্রটা কি হবে? V1 ইকুয়াল টু ওমেগা এ হবে, কারণ তার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এ দূরত্ব। আর V2 এর জন্য কত হবে? 2a ওমেগা হবে। 2a ওমেগা হবে কিনা? জি স্যার। কেন 2a ওমেগা হলো? V2 সমান ওমেগা আর। আর মানে কি? এখান থেকে এটার দূরত্ব কত? এসি এর দূরত্ব কত? 2a না? তাহলে V2 সমান 2a ওমেগা লেখা যাবে নাকি যাবে না? যাবে। ওকে। এখন কাজ শক্তি উপপাদ্য অনুসারে, কাজ শক্তি উপপাদ্য অনুসারে কি হবে? গতি শক্তির মোট মান ইস বিভব শক্তির মোট মানের সমান। ঠিক আছে, বিভব শক্তি থেকে গতি শক্তি পাওয়া যাবে, গতি শক্তি থেকে বিভব শক্তি পাওয়া যাবে। তাহলে ভি বলের জন্য বিভব শক্তি কত হবে? হাফ এম V1 স্কোয়ার। এটা কার জন্য? বি বিন্দুর জন্য। সি বিন্দুর জন্য কত হবে? হাফ এম V2 স্কোয়ার। পাওয়া যাবে নাকি যাবে না? এটা কার জন্য? সি বিন্দুর জন্য। তাহলে বি বিন্দু আর সি বিন্দুর গতিশক্তি যোগ করলে মোট গতিশক্তি এতটুকু আসবে। ওকে, বুঝেছি? জি স্যার। ওকে। জি স্যার। এটা গেল গতিশক্তি। বিভব শক্তির সূত্র কি? জি। mgh। তাহলে এম জি এইচ। বি বিন্দুর জন্য বিভব শক্তি কত হবে? mga হবে। সি বিন্দুর জন্য কত হবে? mg2a হবে কি না? আমাকে বলো। জি স্যার। তাহলে মিলে কত হলো? 3 mga এম হবে। দুই ওই জি পাশে স্যার। গুণ দাও, 6 mga। এম কাটা দাও, V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার সমান 6 ga। V1 এর মান কত? এ ওমেগা, তাহলে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। V2 এর মান কত? 2a ওমেগা, এর স্কোয়ার করলে কত? 4a স্কোয়ার ওমেগা স্কোয়ার। মিলে কত হবে? 5a স্কোয়ার ওমেগা স্কোয়ার সমান 6 ga। ওমেগা স্কোয়ার সমান 6 ga/5a স্কোয়ার। কাটাকাটি দিলে কত থাকবে? থাকবে 6g/5a। ওমেগা সমান কত হবে? রুট আসবে। তাহলে প্রথম অংশটা জি স্যার। সমাধান হয়েছে। বুঝেছি আমরা? জি স্যার। ওকে। এখন চক্রগতির ব্যাসার্ধ বের করব। চক্রগতির ব্যাসার্ধের জন্য আমরা জড়তার ভ্রামক অ্যাপ্লাই করি। এখন দেখো, এম কে স্কোয়ার, আমার ভর কয়টা? বি বিন্দুতে একটা ভর, সি বিন্দুতে একটা ভর। তাহলে মোট চক্রগতির ব্যাসার্ধ যদি বের করি তাহলে M + M
কে স্কয়ার লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। সমান, হুম, না সমস্যা নেই। সমান বি বিন্দুতে জড়তার ভ্রামক কত? বি বিন্দুর ভর হচ্ছে এম, দূরত্ব কত? এ স্কোয়ার। সি বিন্দুতে ভর কত? এম, দূরত্ব কত? 2a হোল স্কোয়ার লেখা যাবে নাকি যাবে না? যাবে? জি স্যার। এটা বুঝেছো কিনা আমাকে বলো, এই লাইনটা বুঝেছো কিনা আমাকে বলো। এটা বুঝা গেছে? জি স্যার। এটা ওকে, তাহলে 2m কে স্কোয়ার সমান 5m তাহলে কে স্কোয়ার সমান কত? 5a² 2 লেখা যাবে। জি স্যার। ওকে, এখন ভর কেন্দ্র হতে তার দূরত্ব, কেন্দ্রীয় ভরের দূরত্ব কোন বিন্দু থেকে? এ বিন্দু থেকে, সেটা লেখার নিয়ম হচ্ছে H = ভর কেন্দ্র বের করার সূত্র কি জানা আছে? m1 x1 m2 x2/m1 + m2। এটা হচ্ছে ভর কেন্দ্র বের করার সূত্র। তাইলে বি বিন্দুর ভর এম গুণ দূরত্ব কত? এ। সি বিন্দুর ভর কত? এম, দূরত্ব কত? 2a, নিচে কত? m+m। তাহলে কত হবে? নিচে 2m, উপরে কত? 3ma, কাটাকাটি দিলে কত? 3a/2 আসবে নাকি আসবে না? জি স্যার। জি স্যার। এখন সমতুল সরল দোলকের দৈর্ঘ্য কত? এল সমান k²/d/h, জানা আছে? কে² এর জি মান স্যার। বের করে রাখছি, এইচ এর মান বের করে রাখছি, দুইটা বসাই দিছি, কাজ করছি, মিলে গেছে, শেষ। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। আজকে আমাদের এতটুকুই থাকবে। চ্যাপ্টার 7 থেকে একটা বড় প্রশ্ন মাস্ট বি। আমরা কালকে পড়বো না, আমরা সোমবারে পড়বো। ওকে, ওকে সোমবারে স্যার। ঠিক পড়বো। আছে। সোমবারে আমরা পড়বো এই যে 8 নাম্বার চ্যাপ্টার আমরা শুরু শুরু করে দিব। ঠিক আছে? তা আমাদের কিন্তু আর বেশি নাই, আমরা 8 9 পড়লে আর ওইদিকে সেন্টার অফ গ্রেভিটি থেকে 2টা 3টা অঙ্ক করাই দিব, তাইলে কিন্তু চ্যাপ্টার আমার মেকানিক্স শেষ হয়ে যাবে। বুঝছো? আরো সর্বোচ্চ ধরো 4টা ক্লাস বা 5টা, এর বেশি আর ক্লাস লাগবে না মেকানিক্সের। আমার কথা বুঝেছো? এখন তোমরা যে জি কাজটা স্যার। করতে পারো, যে পুরা মেকানিক্স শেষ হইলে তোমরা ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে অফলাইনে এসে আমার কাছে ধরো একটা পরীক্ষা দিলা, তাহলে বুঝতে পারবা যে তোমার মেকানিক্স এর প্রিপারেশনটা কিরকম, যদি তোমরা চাও। আমার কথা বুঝেছো? জি স্যার। ওকে, তো আজকে এতটুকুই থাকুক। ঠিক আছে? ওকে স্যার। আর বাকি পড়া তোমাদের কেমন চলতেছে?